এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ফ্লোরিডা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। মার্কিন কূটনীতিকদের আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর ইউরোপীয় ইউনিয়ন তহবিলের প্রত্যাখ্যানের সিদ্ধান্তে তুরস্কের ত্রাণ সহায়তার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশন। আজ বিশ্ব বাবা দিবস। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে তাৎপর্য ভিন্ন মাত্রা। এবং কোপা আমেরিকা লিওনেল মেসি ও গঞ্জলো হিগুয়েইন নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি আসিফুল অমিত। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ফ্লোরিডা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। হামলাকারী মতিন যে মসজিদে নামাজ পড়তেন সেখানে জিজ্ঞাসাবাদ করেছে FBI। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে কিছু জানায়নি গোয়েন্দা সংস্থাটি। এদিকে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প আবারও বললেন, অস্ত্র আইনে কঠোরতা আনলে এমন সন্ত্রাসী হামলার পাশাপাশি এতে নিহতের সংখ্যা আরও বাড়বে। ফ্লোরিডার নাইট ক্লাবে সন্ত্রাসী হামলা থমকে দিয়েছে মার্কিনীদের সাধারণ জীবনযাপন। ওয়াশিংটনের সমকামী ক্লাবগুলোতে এখন চোখে পড়ে নিরাপত্তা রক্ষীদের বাড়তি উপস্থিতি, আতঙ্ক বাকিদের চোখে মুখেও। এদিকে অরল্যান্ডোতে হামলায় নিহত লুই লরেনো দিসলার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। মতিনের গতিবিধি সম্পর্কে, মতিন যে মসজিদে নামাজ পড়তেন সেখানে FBI সবাইকে জিজ্ঞাসা করে বলে জানিয়েছে কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনস কায়রের আইনজীবী। এদিকে অস্ত্র আইনে কঠোরতা আনতে 4টি কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সিনেটে সোমবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। 4টির প্রত্যেকটির পক্ষে 60টির বেশি ভোট পড়লে তবেই তা অনুমোদন পাবে। আর পদক্ষেপগুলো অনুমোদন পেলে কোনো তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্র কিনলে সঙ্গে সঙ্গে সে তথ্য পেয়ে যাবে FBI। মার্কিন কূটনীতিকদের আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এর সাথে অবশ্য দেশটির পররাষ্ট্র দপ্তর জানায়, সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এর মধ্যেই সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর একটি অংশকে দেশটির সরকারের অন্তর্ভুক্ত করার মার্কিন প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। তবে সৌদি আরব বলছে, প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা দরকার। আসাদ সরকারের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী র্যালি থেকে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় টেক্সাসের ওয়ারল্যান্ডে এ ঘটনা ঘটে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার যোগ দেবার কয়েক ঘন্টা আগেই ওই অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি রিপাবলিকান দলের মনোনয়ন অনেকটাই নিশ্চিত হওয়ার ট্রাম্পের সমর্থক নাকি তার বিরোধী পক্ষের লোক তা নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা MSF এর ইউরোপীয় ইউনিয়নের তহবিল প্রত্যাহারের বিরুদ্ধে তুরস্কের ত্রাণ সহায়তার কোনো প্রভাব পড়বে না। ইউরোপীয় অভিবাসীদের ঢল ঠেকাতে তুরস্ক EU চুক্তির প্রতিবাদে SSF ও EU এর অন্তর্ভুক্ত দেশগুলোর তহবিল প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়ার পর এ মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশন। এদিকে গ্রিসে শরণার্থী সংকট মোকাবেলায় সরকারকে সহায়তার পাশাপাশি শরণার্থীদের পুনর্বাসন ব্যবস্থা পরিদর্শন করতে এথেন্সে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সম্প্রতি মেসিডোনিয়া সীমান্তবর্তী গ্রিসের ইদোমনি শিবিরে আটকে পড়া অভিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে গ্রিক সরকার। এথেন্সে শরণার্থীদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন, শরণার্থী সংকট নিয়ে আলোচনা ও গ্রিক সরকারকে এই বিষয়ে সহায়তায় 2 দিনের সফরে এথেন্সে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ইউরোপে অভিবাসীদের ঢল ঠেকাতে তুরস্ক EU চুক্তির বিষয়ে প্রতিবাদ জানাতে EU ও অন্তর্ভুক্ত 28টি দেশ থেকে সব ধরনের তহবিল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা MSF। সংস্থার মহাসচিব এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এদিকে শরণার্থী সংকট মোকাবেলায় জার্মান ও পোল্যান্ড এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। একই কথা বলেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তীব্র দাবদাহের পাশাপাশি দাবানল আরও ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার প্রায় কয়েকশো বাসিন্দাকে নিরাপদ স্থলে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার সান্টা বারবার এলাকার ওই দাবানলে প্রায় 1400 একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় 1200 দমকল কর্মী। অন্যদিকে নিউ মেক্সিকোর বার্নালিলো এলাকার দাবানল 4 দিন পরও নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল কর্মীরা। সেখানকার প্রায় 1600 একর জমিতে দাবানল ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার প্রায় 200 বাসিন্দাকে এরই মধ্যে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু ঘরবাড়ি ও স্থাপনা। দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়া প্রায় 100 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে বলে জানা গেছে। ব্রিটিশ এমপি জো কক্স পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে ইয়র্কশায়ারের পুলিশ। তাদের ধারণা, এই হত্যাকাণ্ডে কট্টর ডানপন্থীরা জড়িত। হত্যা মামলায় গ্রেপ্তার থমাস মায়ারের বিরুদ্ধে হত্যাসহ 3টি আলাদা অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত থমাসকে শনিবার আদালতে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জো কক্সের হত্যাকাণ্ডকে যুক্তরাজ্যের গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। দুর্বৃত্তের গুলিতে নিহত জো কক্সের বাসভবন নর্দার্ন ইংল্যান্ডের ব্রিস্টলে যান ব্রিটেনের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ। শুক্রবার জো কক্সের প্রতি শ্রদ্ধা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। জো কক্সের হত্যাকাণ্ডকে যুক্তরাজ্যের গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেন তারা। ওয়েস্ট ইয়র্কশায়ারের পুলিশের ভারপ্রাপ্ত প্রধান কনস্টেবল ডি কলিংস বলেন, জো কক্সের হত্যাকাণ্ডে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদীর সম্পৃক্ততা থাকার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া অভিযুক্ত আসামি থমাস মায়ার মানসিকভাবে অসুস্থ ছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তুরস্কের ইস্তাম্বুলে নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় সমকামীদের একটি র্যালি বাতিল করা হয়েছে। শহরটির কর্তৃপক্ষ জানায়, চলতি মাসের 26 জুন এ র্যালি আয়োজন করার কথা ছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ র্যালিতে অংশ নিলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তারের সম্মুখীন হতে হবে বলে বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে র্যালির আয়োজকেরা জানান, এটি সংবিধান লঙ্ঘন। তুরস্ক সরকার সব নাগরিকের অধিকার রক্ষায় ব্যর্থ উল্লেখ করে সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন। গত কয়েক মাসে আইএস ও কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলার পর তুরস্কের বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত 12 বছর ধরে তুরস্কে বার্ষিক র্যালির আয়োজন করছে সমকামী ও তাদের অধিকার রক্ষায় আন্দোলনকারী কয়েকটি সংগঠন। বেলজিয়াম জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযানে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হামলার পরিকল্পনার অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসীদের ধরতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সহ 16টি এলাকায় সারা রাত ধরে অভিযান চালায় পুলিশ। এ সময় 40 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও 12 জনকে গ্রেপ্তার করে বাকিদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের কাছ থেকে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। সন্দেহভাজনরা ব্রাসেলসে ইউরো 2016 এর আয়োজনস্থলে হামলার পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ। এবছরের মার্চে ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে জোড়া বোমা হামলার পর থেকে বেলজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দর্শক সংবাদে যুক্তরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে লেবার পার্টির পার্লামেন্ট সদস্য জো কক্সের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এদিকে দেশটির গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লেবার পার্টির নেতা জেরেমি করবিন। কক্সের বাসভবনের বাইরে একই সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। একই সঙ্গে কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তারা বলেন, কক্স একজন অসাধারণ রাজনীতিবিদ ছিলেন। অসহায় শরণার্থীদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। কক্স দেখিয়ে গেছেন রাজনীতি মানে তাদের কল্যাণের কাজ করে যাওয়া। একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় সবার আগে প্রত্যেকের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। জো একজন অসাধারণ ও প্রতিভাবান ব্যক্তি ছিলেন। এই দেশকে তার আরও অনেক কিছু দেওয়ার ছিল। সন্ত্রাসবাদ মোকাবেলায় থাইল্যান্ডের সঙ্গে ভারত একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুত চ্যান ওচার সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। এছাড়াও ভারত মহাসাগরে দুদেশের মধ্যে নৌ সহায়তা বৃদ্ধির বিষয়ে কথা হয় তাদের মধ্যে। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের থাইল্যান্ডে বিনিয়োগের আহ্বান জানান প্রেয়ুত। জ্যেষ্ঠ মন্ত্রীদের সহ 46 ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে থাই প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরের শেষ দিন একথা বলেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে তারাবির নামাজে যাওয়ার সময় একজন বাংলাদেশি মুসল্লি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ব্রঙ্কসের ম্যাঙ্গো এভিনিউর একটি মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় আতিক ইসলাম নামে ওই বাংলাদেশি মুসল্লিকে বেধড়ক পিটিয়েছে ও একজন কৃষ্ণাঙ্গ যুবক। নিউ ইয়র্ক থেকে সাখাওয়াত হোসেন সেলিম জানান, হামলাকারীরা তার সাথে থাকা ওয়ালেট বা অন্য কিছুই নেয়নি। এটাকে সবাই হেইট ক্রাইম বলে ধারণা করছেন। আতিক ইসলামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। তিনি পার্কচেস্টার এলাকায় বসবাস করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আতিক আসলাম ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তারাবির নামাজে যাওয়ার সময় মসজিদের অদূরে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক হঠাৎ তার উপর হামলা করে। যুবকরা তাকে বেধড়ক পিটিয়ে কিল ঘুষি মেরে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। এই ঘটনাকে নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে ধারণা করছেন। এই ঘটনার পর বাংলাদেশ কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কোস বোরোর প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়রের আয়োজনে লেহমান কলেজ হলে অনুষ্ঠিত হয় রামাদান সেলিব্রেশন। ব্রঙ্কোস বোরোর প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়রের আমন্ত্রণে ব্যতিক্রমী অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে নিশাত নূর জানান, ধর্মীয় আমেজে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া, আলোচনা, ইফতার পরিবেশনে বিভিন্ন ভাষাভাষী মুসলমান নর-নারীর অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিচালিত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলন মেলায়। আকরাম ওমরের উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুবারিক আবু বকর। দ্য বিউটি অফ রামাদান শীর্ষক আলোচনায় অংশ নেন ইয়াংকাস ইসলামী সেন্টারের হুসাইনি হুসাও রাবিউলাইজ। তিনি রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বড় প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র রামাদান সেলিব্রেশন বিষয়ে তার বক্তব্যে বলেন, এটা তার প্রথম আয়োজন। তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্রঙ্কোস বোরো সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব দেশের সব ভাষাভাষী মানুষের মিশ্র সংস্কৃতির এই বোরোতে সকল কমিউনিটির নিজস্ব ভাষা সংস্কৃতি রয়েছে। প্রত্যেকের নিজস্ব সংস্কৃতিকে লালনে উৎসাহিত করে তিনি বলেন, সকলের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি যুক্তরাষ্ট্রের উন্নয়নে মুসলমানদের উল্লেখযোগ্য ভূমিকা প্রশংসা করে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নের উল্লেখযোগ্য ভূমিকা রাখবার জন্য ব্রঙ্কোস বোরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়রের পক্ষ থেকে বিশেষ সাইটেশন প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন জামিল এস আল তাহেরি, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোহাম্মদ এন মজুমদার এবং আপটাউন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনকোর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসাম এ ইলজানাতি। বাংলাদেশি কমিউনিটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনস টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসর শেখ আল মামুন, বাংলাদেশ আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, বাংলাদেশি কমিউনিটি অব নর্থ ব্রঙ্কের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, ব্র্যান্ডস এর রফিকুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিটিস আব্দুল তিতুমির সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশি মিডিয়া কর্মীদের মধ্যে ছিলেন মিলেনিয়াম টিভি ইউএসের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, মিলেনিয়াম টিভি ইউএসের প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম ও কনসালটেন্ট এম মাহাব, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। আজ বিশ্ব বাবা দিবস। দিগন্ত বিস্তৃত খোলা জামিন আর সুবিশাল আকাশের মতো উদারতা নিয়ে যে মানুষটি সন্তানের জন্য রচনা করেছেন জীবনের স্তম্ভ, তিনিই তো বাবা। সেই বাবাকে ভালোবাসার জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও এই দিনটি কেবল বাবাদের জন্যই। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে এর তাৎপর্য ভিন্ন মাত্রা নিয়ে আমাদের কাছে ধরা দেয়। বাবারা শাশ্বত, চিরন্তন, তবুও বাবাদের ধরন পাল্টেছে যুগে যুগে। এখনকার বাবারা সন্তানের প্রতি শুধু স্নেহ ভালোবাসার হাত বাড়ান তা নয়, বরং সাবলীল বন্ধুত্বপূর্ণ একটি নিরাপদ আশ্রয়ও হয়ে ওঠেন। জীবনের নানা পথ পেরিয়ে বাবারাও হয়ে পড়েন নিঃসঙ্গ। তবে সন্তানদের হঠাৎ আগমনে বাবার আনন্দ যেন বহুগুণ বেড়ে যায়। যে বাবা জীবনের সর্বশক্তি দিয়ে সন্তানদের আগলে রেখেছিল সারা জীবনভর, তার প্রতি সন্তানের মমতাও যেন আবাদ। দিন শেষে যেইটুকু সময় আসে সে টায়ার্ড থাকে, আমিও হয়তো বা আমার কাজে টায়ার্ড থাকি, কিন্তু আমরা যখন কথা বলি আমাদের মনে হয় না যে আমাদের দুইজনের মাঝে এতটা গ্যাপ আছে। এখানে কোনো ধরনের বাধা নেই যে আমরা কোনো কিছু বলতে পারবো না, ফ্রেন্ডলি সব কথাই বলতে পারি। এবং আমার মনে হয় যে আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণমাধ্যম সহ দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে ও ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় তারেক রহমানকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ওই অপরাধীকে নিয়ে ব্রিটিশ সরকারের ভাববার সময় এসেছে। প্রতি বছর রমজানে পেশাজীবী বিভিন্ন ক্ষেত্রের মানুষের সাথে ইফতার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সংগঠন বিএফইউজে এবং ডিইউজে কর্তৃক যৌথ আয়োজনের ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় টেবিলে টেবিলে গিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কুশল বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মাদারীপুরের প্রভাষক রিপনকে হত্যার জন্য যে চেষ্টা করলো আপনারা নিজেরাই দেখেছেন, সে একজন শিবিরের কর্মী। কাজে এই গুপ্ত হত্যাগুলি যে সুপরিকল্পিতভাবে করা হচ্ছে, আমার মনে হয় এই ঘটনার পর আর কারো কোনো সন্দেহ থাকা কথা নয়। গুপ্ত হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ এগুলির বিরুদ্ধে জনগণকেই এগিয়ে আসতে হবে এবং সাংবাদিকদের কাছে আমরা এটা চাই যে এর বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। কারণ বাংলাদেশের মাটিতে কোনো রকমের সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান নাই। লন্ডনে ব্রিটিশ গভর্নমেন্ট যাকে বসিয়ে রেখেছেন আদর দিয়ে, সে যাবার পরেও কিন্তু তাদের ওখানে এমপি হত্যা হচ্ছে, আজকে টিউলিপ হুমকি পাচ্ছে। আমি আশা করি যে ব্রিটিশ সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। এছাড়াও গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার ভিত্তিতে উন্নয়ন প্রবাহ ধরে রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত ঝড় ঝাপটা বাধা আসুক না কেন, বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ কখনো বন্ধ করতে পারবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ আগামীতে উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থা বাড়ানো গেলে দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যের অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডার হাট বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ভারতের লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি বাংলাদেশের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা রয়েছে ভারতের। মাদারীপুরে পুলিশের রিমান্ডে থাকা আসামি গোলাম ফয়জুল্লাহ ফাহিমকে তার সহযোগীরাই হত্যা করতে পারে বলে ধারণা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় সারা দেশে চলমান পুলিশের সন্ত্রাস নির্মূল অভিযান সফল হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, এই ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য প্রকাশ পেলে সরকার জড়িয়ে পড়বে এমন আশঙ্কায় গ্রেপ্তার হওয়া অপরাধীদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মতিঝিলে হোটেল পূবানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত ইফতার মাহফিলে অভিযোগ তোলেন তিনি। অপরাধীকেও দেখা যায় যে নিয়ে যায়, জেলে নিয়ে যায়, তারপর রিমান্ড থেকে আর সে জেলখানায় ফেরত যায় না বা মা বাবার কাছেও ফেরত যায় না, সে সোজা চলে যায় ক্রসফায়ারে। তার উদ্দেশ্যটা কি? অর্থাৎ সে এমন কিছু তথ্য দিয়ে দেয়
যার সঙ্গে দেখা যাবে এই তথ্যগুলি বেরোলে সরকার জড়িয়ে পড়বে, সেজন্য তাকে তখন ক্রস ফায়ার দেওয়া হয়। সাদা পোশাকধারী কোনো লোকজন কেউ কিন্তু রাতের বেলায় কাউকে গ্রেফতার করতে পারবে না, কিন্তু সেই নির্দেশও মানা হচ্ছে না। এরা আজকে দেশের আদালতের নির্দেশ পর্যন্ত মানে না এবং উল্টো আদালতকে তারা নির্দেশ দেয়, আদেশ দেয় যে তাদেরকে কি করতে হবে, কি করতে হবে। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বরগুনা থেকে উদ্ধারকৃত অজগর সাপটি জেলার তালতলী উপজেলার টেংরাগিরি সকিনা বনে অবমুক্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বনরক্ষীদের নিয়ে সাপ অবমুক্ত করেন। আমাদের বরগুনার প্রতিনিধি মাহমুদ আসাদুজ্জামানের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন বিস্তারিত। সাপটির ওজন আনুমানিক 9 কেজি এবং লম্বা হবে 7 থেকে 8 ফুট। এ সময় শত শত জনতা সাপটি দেখার জন্য ভিড় করে। সাপ উদ্ধারের খবর গণমাধ্যম কর্মীদের কাছে শুনে জেলা পুলিশ সুপার বিজয় বসাক সিপিপিএম বৃহস্পতিবার রাত 12টার দিকে সাপুরে নয়সের বাড়ি থেকে উদ্ধার করেন। বন বিভাগের সহযোগিতায় সাপটি টেংরাগিরি সকিনা বনে অভিমুক্ত করে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামূর্ত সংঘ সাতক্ষীরার আয়োজনে শনিবার দুপুরে মুন্সিপাড়া শ্যামসুন্দর মন্দিরের প্রাঙ্গণে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধমূলক এক সভা অনুষ্ঠিত হয়। আমাদের সাতক্ষীরার প্রতিনিধি আলতাফ হোসেন বাবু জানান, অধ্যক্ষ কৃষ্ণদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি SM মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মঞ্জুরুল কবির চৌধুরী, খুলনার পুলিশ সুপার হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সিলেট জেলার দক্ষিণ সুরমায় 2 কোটি টাকা ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিলেট অফিস থেকে আবু তাহার চৌধুরীর রিপোর্ট। এই উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উসামাদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশে যে উন্নয়ন হয়েছে, অতীতে আওয়ামী লীগ সরকার ব্যতীত কোনো সরকার তা করতে পারেনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ সহ অবকাঠামোগত অসংখ্য উন্নয়ন হয়েছে। এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। পেট্রোবাস তেল কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করেছেন ব্রাজিলের পর্যটন মন্ত্রী হেনরিক এদুয়ার্দো আলভেজ। বর্তমানে অন্তর্বর্তী PMDB সরকার থেকে এ নিয়ে 3 জন মন্ত্রী পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট মিশেল টেমার সহ 20 জন নেতার বিরুদ্ধে বুধবার দুর্নীতির অভিযোগে বিভিন্ন তথ্য প্রমাণ প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পেট্রোবাসের সাবেক নির্বাহী প্রধান সার্জিও মাচাতোদার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। টেমার ও আলভেজ দুজনই নির্বাচনী প্রচারণার জন্য পেট্রোবাস থেকে অবৈধ উপায়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করেছিলেন বলে দাবি করেছেন সার্জিওর। তবে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন টেমার ও আলভেজ। আলভেজ বলেন, নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে তিনি নির্বাচনী প্রচারণায় সরকারি চ্যানেল ব্যবহার করেছেন। বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনায় আগামীতে নবায়নযোগ্য জ্বালানি খাতকে কাজে লাগিয়ে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনা নিয়ে দাতা সংস্থা জাইকার সঙ্গে এক বৈঠকে তিনি কথা জানান। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সারা বিশ্বের গ্যাসের প্রাইস স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে দেখে আমরা মনে করছি যে আমাদের অল্টারনেটিভ ফুয়েলে যেতে হবে, যার জন্য আমরা এলপিজি যাচ্ছি। আমরা আশা করছি ভবিষ্যতে গাড়িতে আমরা ভেহিকেলে এলপিজি ব্যবহার বাড়াবো, সেখানেও আমরা চিন্তা ভাবনা করছি। 10,000 মেগাওয়াট কম লাগবে যদি আমরা শুধু এফিশিয়েন্ট এবং কনজারভেশন করি, তার মানে এক পঞ্চমাংশ কম লাগছে। সেই জন্য এই দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এটা কোনোভাবে এখনই বলে রাখা যায় না। এর মধ্যে বিভিন্ন প্রযুক্তিগত উন্নতিও হতে পারে ভবিষ্যতে। সামনেই ঈদ, আর তাই ব্যস্ত নরসিংদীর মনোহরী উপজেলার জামদানি পল্লী। অধিক মজুরির আশায় দিনরাত কাজ করে যাচ্ছে কারিগররা। এখানকার তৈরি জামদানি সরবরাহ করা হচ্ছে রাজধানীর ঢাকার অভিজাত বিপণী বিতানগুলোতে। জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের 2 শতাধিক পরিবার। এখানকার কারিগরদের বেশিরভাগই কম বয়সী হলেও জামদানি শাড়ি তৈরিতে বেশ দক্ষ তারা। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি দৃষ্টিনন্দন জামদানি শাড়ি রয়েছেও চাহিদা। এদিকে ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দিন রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন জামদানি শিল্পীরা। পুঁজির অভাবে এই শিল্পের প্রসার ঘটানো যাচ্ছে না বলে জানান জামদানি কারিগররা।
দর্শক, এবার মিলেনিয়াম খেলার সংবাদ। কোপা আমেরিকার লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়াইন নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে 4-1 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। জোড়া গোল করেছেন গঞ্জালো হিগুয়াইন। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আর্জেন্টিনা। র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা আর ভেনেজুয়েলার অবস্থান 77। লড়াইটা যে অসম হবে তা বলে দেয় র্যাঙ্কিংয়েই। তবে পুচকে ডেভিডের গলিয়াত বধের ইতিহাস তো সবারই জানা। সে থেকে অনুপ্রেরণা নিয়ে 14 বারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয় ভেনেজুয়েলা। 70 মিনিটে ভেনেজুয়েলার রনডন ডিমিনেজ ব্যবধান কমিয়ে ইঙ্গিত নিচ্ছিলেন নাটকীয় কিছুর, কিন্তু তাদের সব সম্ভাবনায় মাটির চাপা দিয়ে নিকোলাস গাইতানের বদলি হিসেবে নামা এরিক লামেক। কয়েক সেকেন্ডের ব্যবধানে লিওনেল মেসির অ্যাসিস্টেড করা গোলে 4-1 ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেই সঙ্গে নিশ্চিত হয় লিওনেল মেসির দলের সেমিফাইনাল। দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ফ্লোরিডা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। মার্কিন কূটনীতিকদের আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক অভিযানের আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আন্তর্জাতিক দাতব্য সংস্থা MSF এর ইউরোপীয় ইউনিয়ন তহবিলের প্রত্যাখ্যানের সিদ্ধান্তে তুরস্কের ত্রাণ সহায়তার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ইউরোপিয়ান কমিশন। আজ বিশ্ব বাবা দিবস। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবসের সূচনা হলেও বর্তমান সময়ে এসে তাৎপর্য ভিন্ন মাত্রা। এবং কোপা আমেরিকা লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়াইন নৈপুণ্যে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA এবং youtube.com/millenniumtvUSA। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফিজ।